গতকালকে যে ভিডিওটার কথা বলছিলাম ওইটা দেখছিলা তোমরা বাসায়? হেক্সাগোনাল ক্লোজড প্যাক স্ট্রাকচার একটু আলোচনা করছিলাম না, একটা ভিডিও দেখাইছিলাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। বাসায় দেখো না মনে হয় না? আমরা Recording ক্রিস্টাল in এটা progress. দেখলাম এবং ক্রিস্টালটার ক্লাসিফিকেশন কিভাবে হচ্ছে। ক্রিস্টালের ক্লাসিফিকেশন আমরা করতেছি অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের উপরে। ক্রিস্টালের যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট এবং ইউনিট সেল, এই দুইটার উপর ভিত্তি করে আমরা ক্রিস্টালের ক্লাসিফিকেশন করতেছিলাম। তাহলে টাইপস অফ ক্রিস্টালের মধ্যে এই ধরনের ক্রিস্টাল আমরা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে যে ক্রিস্টাল গুলো আঁকা শিখতে হবে, ইউনিট সেল গুলো আঁকা শিখতে হবে। ক্রিস্টালের ইউনিট সেল গুলো যদি বলা হয় রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচার আঁকো তাহলে এটা আঁকতে হবে, বুঝতে পারছো? আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আমি বলি যে এ আর রেশিওটা দেখাও তখন এটা আঁকতে হবে। আচ্ছা, ল্যাটিস প্যারামিটার কাকে বলে? ল্যাটিস প্যারামিটার হচ্ছে ইউনিট সেলের যে ডাইমেনশনটা থাকে না, এটাকে বলা হয় ল্যাটিস প্যারামিটার। বুঝতে পারছো কথাটা? কোন একটা ইউনিট সেলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটা ডাইমেনশন আছে না? জি স্যার। এই জি স্যার। এই ডাইমেনশন গুলোকে ল্যাটিস প্যারামিটার বলে। যদি কিউবিক স্ট্রাকচার হয় তখন তো ডাইমেনশন একটাই থাকে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই থাকে, সেই ক্ষেত্রে প্যারামিটার একটাই, এ। এবং এ এর সাথে আর এর একটা রিলেশন বিল্ড আপ করা যায়। আচ্ছা, তোমরা তো পড়াশোনা করে আসছো এই জিনিসটা। হ্যাঁ বলো। না, এক হবে না, কারণ অ্যাটমের সাইজ এক না, ইউনিট সেলের সাইজ তো এক না। আচ্ছা, এখন দেখো ল্যাটিস প্যারামিটার গেল, এখন কোঅর্ডিনেশন নাম্বার তোমরা পড়ছো? এটা কোঅর্ডিনেশন নাম্বার পড়ছো মনে হয়, তাই না? জি স্যার, পড়াশোনা লাগতেছে বাট একটু কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে বলো তো দেখি? কোঅর্ডিনেশন নাম্বার স্যার অ্যাটম নাম্বার মানে তো একটা সংখ্যা, এটা কিসের সংখ্যা? স্যার অ্যাটমের স্যার অ্যাটমের মানে কি 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 সংখ্যা বলো, আরেকবার বলো। স্যার অ্যাটমের যে একটা নির্দিষ্ট সংখ্যক, মানে একটা ইউনিট সেলে যত পরিমাণ অ্যাটম আছে ওইটার কে মনে হয় স্যার কোঅর্ডিনেশন নাম্বার। না, কোঅর্ডিনেশন নাম্বার স্যার আমরা যেভাবে পড়ছিলাম অ্যাটম নিয়ে পড়ি না স্যার, আমরা মূলত বুঝতে পারি স্যার একটা কোঅর্ডিনেশন একটা পরমাণু, মানে যদি আমরা বেসিক্যালি বলি একটা পরমাণু কোন জায়গায় আছে তার স্থানাঙ্কটা হচ্ছে স্যার ওইটা, ইংলিশে আমরা বলি স্যার কোঅর্ডিনেশন, মানে সে কোন জায়গায় অবস্থান করছে হচ্ছেটা স্যার কোঅর্ডিনেশন নাম্বার। এটা তোমরা কি বলতেছো, তোমরা বুঝতেছো কিনা আমি নিজেও মাঝখানে বসছে, তাহলে মাঝখানে বসাটাই কোঅর্ডিনেশন নাম্বার। ধরো একটা অ্যাটম মাঝখানে বসে আছে, তার মানে এই যে ইউনিট সেলে কোথায় বসে আছে এটাই কোঅর্ডিনেশন নাম্বার, হইলো কোনো কথা? না স্যার, যে মানে একটা যতগুলো অ্যাটম স্যার মানে কাছাকাছি অ্যাটমকে টাচ করছে, হ্যাঁ
ওই নির্দিষ্ট অ্যাটম গুলো স্যার যে পরিমাণটা ওইটা হচ্ছে স্যার কি মানে ওই নির্দিষ্ট এক পরিমাণ অ্যাটমটা স্যার হচ্ছে স্যার কোঅর্ডিনেশন নাম্বার আর কি, মানে যেগুলা একটা একটাকে টাচ করছে আর কি, মানে কাছাকাছি। ঠিক আছে, এখন কাছাকাছি টাচ করছে কত, ধরো আধা কেজি, কেজিতে বলবো, এককটা কি কেজিতে না গ্রামে না সংখ্যা? পজিশন নাম্বার তো একটা সংখ্যা, যে পরিমাণ বলতেছো। অ্যাটমের সংখ্যা হবে। জি স্যার, পরিমাণ পরিমাণ স্যার সংখ্যক হইতে পারে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি হয়েছে, একবার বলো। হ্যাঁ 8 হবে। তাহলে সংখ্যাটা কি হচ্ছে, সংখ্যাটা বলো ঠিক মতো। কম্পারিজন হ্যাঁ নাম্বারে হবে। হ্যাঁ তাহলে সংখ্যাটা আরেকবার বলো। সংখ্যা মানে সংখ্যাটা হবে স্যার সঠিকভাবে বলো কথাটা। স্যার কোনো অ্যাটম স্যার তার আশেপাশে যে কটা অ্যাটমের সাথে যুক্ত থাকে সেই পরিমাণ ওইটার মানটাই স্যার হবে স্যার অ্যাটমিক কোঅর্ডিনেশন নাম্বার স্যার। স্যার কোন ইউনিট সেলে যে পরিমাণ অ্যাটম মানে যে পরিমাণ অ্যাটম হচ্ছে যে তার কাছাকাছি বা অ্যাটমের সাথে মানে লাগানো থাকে সেই পরিমাণ অ্যাটমকে স্যার মানে কোঅর্ডিনেশন নাম্বার বলা হয় আর কি। সেই সংখ্যক অ্যাটম কে বলতো, সেই পরিমাণ বলো না, বলতে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আর এটা ইউনিট সেলের সাথে সম্পর্কিত নয়, কোন একটা ম্যাটেরিয়ালের, যে কোনো ম্যাটেরিয়ালের, হ্যাঁ কোন একটা ক্রিস্টালে কোন একটা নির্দিষ্ট অ্যাটম, যে কোনো অ্যাটম হতে পারে, তার আশেপাশে যে কয়টা অ্যাটমের সাথে ফিজিক্যালি কানেক্টেড থাকে, মানে কানেক্টেড বলতে টাচ করা থাকে আর কি, হ্যাঁ ফিজিক্যালি কানেক্টেড থাকে এই কয়টা অ্যাটমের সাথে, সেই সংখ্যাটা হচ্ছে ওই ক্রিস্টালের। একটা ইউনিট সেলে হতে হবে এরকম না, যে কোনো ইউনিট সেল ছাড়াও বলতে পারো আর কি। কোন একটা ম্যাটেরিয়ালের ক্রিস্টালে কোন একটা অ্যাটম আশেপাশে যে কয়টা অ্যাটমের সাথে ফিজিক্যালি কানেক্টেড থাকে, সেই সংখ্যাটাই হচ্ছে কোঅর্ডিনেশন। ঠিক আছে, তো ইউনিট সেল থেকে আমি বুঝতে পারি, বোঝা যায় অনেক সময়, যেমন পিসিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8টা অ্যাটম কানেক্টেড, কোন কোন ক্ষেত্রে পরিষ্কার বোঝা যায়, কোন কোন ক্রিস্টালের ক্ষেত্রে নাও বোঝা যেতে পারে, মানে ভালোভাবে বোঝা নাও যেতে পারে। তাহলে পিসিসিটা সহজেই বোঝা যায়, তাই না? এই জন্য পিসিসি দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে। এখন রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচার যেটা, সেটা থেকে অনেক সময় পুরোপুরি বোঝা যায় না, যেমন এটা এখানে টাচ হয়েছে, টাচ হয় নাই তো, কারণ কি? কারণ এটা অ্যাকচুয়াল সাইজ এবং শেপ কে রিপ্রেজেন্ট করে না। রিডিউসড স্ফিয়ার স্ট্রাকচারে তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে এটার সাথে এটার কানেকশন আছে কিনা, টাচ করা দেখা যাচ্ছে না, তাই না? স্যার জি স্যার। অ্যাকচুয়াল স্ট্রাকচারে দেখে অনেকটা বোঝা যায় অনেক সময়, তো রিডিউসড স্ফিয়ারে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো তুমি। আচ্ছা, পিসিসি এর ক্ষেত্রে সহজেই বোঝা যাচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার ফর এফসিসি ইউনিট সেল, এটা কত হবে? হ্যাঁ 12 হবে, কিন্তু 12 তো তুমি দেখে বা মুখস্থ করে বললা, কিন্তু এটাকে বুঝে বলতেছো কিনা এটা হলো ব্যাপার। আগের ক্লাসে তো বলি না এটা। না স্যার, আমরা স্যার ওই নাম্বার অফ অ্যাটম স্যার কয়টা ওইটা হচ্ছে যে আমরা হিসাব করছিলাম। তো এখানে হচ্ছে যে স্যার ওটা ছিল স্যার মানে কয়টা ছিল, আর এইখানে হচ্ছে যে স্যার মানে কতগুলো টাচ করছে, তো সেই হ্যাঁ হিসাব দুইটা করতে দুই গেলে জিনিস, কিন্তু দুইটা স্যার, কিন্তু এক জিনিস না। জি স্যার ওটার নাম্বার অফ অ্যাটম ছিল স্যার, এটা হচ্ছে যে কয়টা টাচ করছে স্যার। নাম্বার অফ অ্যাটম তো ধারণা ছিল, কোঅর্ডিনেশন নাম্বার বলি নাই। নাম্বার অফ অ্যাটম তো সেটা ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম বলছিলাম। জি স্যার। ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম ছিল 4, জি সেটা স্যার। মনে হয় দেখেন। জি স্যার, হ্যাঁ কোঅর্ডিনেশন নাম্বার 12 কিভাবে, কেউ বলতে পারবা? স্যার এখানে ওই 12টা অ্যাটমের স্যার স্লাইস ইউজ করা হয়েছে, তো ওই 12টা অ্যাটমের প্রত্যেকটা হচ্ছে যে স্যার টাচ করছে স্যার একটা একজনকে।
মানে স্যার কর্নারে যে অ্যাটম গুলো আছে সেগুলো স্যার সেন্টারের অ্যাটম গুলোকে টাচ করছে, আর স্যার সেন্টারের অ্যাটম গুলো স্যার পাশাপাশি টাচ করছে, যতগুলো টাচ করছে স্যার অতগুলো স্যার আমাদের কোঅর্ডিনেশন সংখ্যক নাম মানে কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটম আছে। এটা আমার ধারণা আর কি, যে তোমরা কেউই বুঝো না এটা, একটু কঠিন আছে আর কি, এটা একটু ইমাজিনেশন লাগবে। কোঅর্ডিনেশন নাম্বার আমি যদি স্ক্রিন শেয়ার করতে দেই, কেউ কি আমাকে দেখায় বুঝাইতে পারবা যে 12টা কিভাবে হয়? এখানে যে 12টা অ্যাটমের অংশ দেখতে পারতেছে, এখানে 12টা না আরো বেশি আছে, 8টা আছে, 9টা 10টা 11টা, এখানে 8 আর 6 14টা আছে, এখানে মানে আচ্ছা স্যার 14টা অ্যাটমের অংশ আছে, কিন্তু 12টা কিভাবে হলো কোঅর্ডিনেশন নাম্বার এফসিসির ক্ষেত্রে? এখানে তো লেখা আছে, লেখা থেকে তো বলতে পারো 12টা, কিন্তু আসলে চিত্র থেকে 12টা বোঝাটা একটু কঠিন। যেমন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ধরো এই অ্যাটমের কথা চিন্তা করো, যেটা কালারটা লাল করি, এই অ্যাটমটা মনে করো, বুঝতে পারছো যে অ্যাটমটা ক্রস করছি, জি স্যার। এটার সাথে কি এটা কানেক্টেড? না স্যার। না স্যার। এটা কানেক্টেড? না না স্যার। এটাও কানেক্টেড? এই কোণারটা কানেক্টেড? না স্যার। না স্যার। কানেক্টেড। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার সেদিন কি 15টা স্যার? কোঅর্ডিনেশন নাম্বার আমি যদি মাঝখানেরটা চিন্তা করি যে এটার সাথে কে কে কানেক্টেড, আচ্ছা যেটা কানেক্টেড সেটা আমি বলতেছি, তাহলে 1 2 3 4, এই 4টা কানেক্টেড আছে। হ্যাঁ, আর কি কি বলতে বলো? সেন্টারে একটা কানেক্টেড থাকবে স্যার। সেন্টারে তো নিজেই আছে, সেন্টারেরটা তো বলা স্যার দরকার। ওই পাশে দুইটা আছে না স্যার? ওই পাশে আছে তো স্যার। হ্যাঁ, আর কি বলো? অপোজিটের 4টা। হ্যাঁ, বুঝি নাই। অপোজিটের 4টা, এটা তো স্যার এই যে ফ্রন্টের ব্যাক সাইডের 4টা হতে পারে। ডাইমেনশনাল হলে তো স্যার এই সাইডে থাকার কথা। এইখানে দেখা যাচ্ছে স্যার মিডলের উপরে 2টা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখানে তোমার আমি যদি একটু অন্যভাবে দেখাই, এখানে এখানে যদি আমি বলি যে এই যে এটা 5 6 7 8, 8টা মিললো, আর বাকি 4টা কোন 4টা বলো? স্যার হ্যাঁ স্যার এই যেটা যেগুলো হলুদ করছেন ওই হলুদ গুলো আবার ওই পিছনের ইয়ার সাথে মনে হয় কানেক্টেড স্যার। হ্যাঁ, ফ্রন্টে 4টা হবে, ঠিক। যদি বুঝে থাকো তাহলে ঠিক আছে, এটা একটু বোঝাটা কঠিন আর কি, তোমাকে ইমাজিন করতে হবে আর কি। এই যে আমি যে দিলাম 5 6 7 8, এটা পিছনের দিকে আছে, আবার সামনের দিকেও কিন্তু আছে আর কি। জি স্যার। বুঝতে পারছো কথাটা? স্যার এটা একটু ঘুরে দেখানো ভালো। স্যার সামনে 4টা 8টা আর ভিতরে 3টা, 4টা।
টোটাল 12টা স্যার। হ্যাঁ, কিন্তু এই যে দেখো তোমাকে বলি, এই যে এগুলো কিন্তু কানেক্টেড না, এই যে এটা কানেক্টেড না, এটা কানেক্টেড না, এগুলো কানেক্টেড না। কিন্তু এখানে তোমার এখানে ধরো ফেসে এই জায়গাটায় সামনের দিকে এখানে একটা থাকবে, আচ্ছা ওইখানে থাকবে, সাতের ওইখানে থাকবে। এটা কিন্তু সামনের দিকে, মানে তুমি যেদিকে আসো সেই দিকে কিন্তু আরো 4টা আছে। এটা ভালো মতো স্যার, আঁকতে পারবে। উপর থেকে দেখলে স্যার, ডায়াগ্রাম উপর দেখে থেকে স্যার, দেখলে আর এটা যদি উপরের দিকে, এটা কিন্তু আঁকা হয় নাই, এটা কিন্তু নাই। স্যার ডায়াগ্রাম দেখে বের করা আছে, আবার যদি আমরা ক্যালকুলেশন করে কি বের করতে পারবো এটা? না না না, ক্যালকুলেশন করে বের করতে পারবে না এটা। ওটা ডায়াগ্রাম দেখে Calculation- মানে বলতে হবে। হ্যাঁ, স্যার ডায়াগ্রাম থেকে এইখানের মধ্যে তোমাকে ধারণা কোয়েশ্চেনটা করতে কিরকম হবে। আসবে? হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার তো যে কয়টার সাথে টাচ করা আছে, এটা তোমাকে ইমাজিনেশন থেকে বলতে হবে, দেখে যে কোনটা কোনটার সাথে টাচ করছে। হ্যাঁ, বলো। এখন তুমি এটা ওই ইউনিট সেলের সাথে এটার কোনো সম্পর্ক নাই, আমি কিন্তু প্রথমেই এই কথাটা বলছিলাম। এখানে ইউনিট সেলের সাথে কোনো সম্পর্ক নাই। ইউনিট সেলে দেখো একটা অংশ কাটা পড়ছে, এখানে কাটা পড়লো কি পড়লো না এটার সাথে কোনো রিলেশন নাই। এখানে মূল জিনিস হচ্ছে যে কোনো একটা অ্যাটমের সাথে আশেপাশের কয়টা অ্যাটম কানেক্টেড, এই জন্য তোমাকে আস্ত অ্যাটম চিন্তা করতে হবে। বুঝছো কথাটা? এখানে তোমার এই ইউনিট সেলের সাথে কোনো ব্যাপার নেই। ইউনিট সেলে কিন্তু কাটা পড়তেছে, সেখান থেকে আমরা ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম যখন ক্যালকুলেট করতেছি তখন আমরা দেখতেছি যে 1/8 আছে কি নাই। এখানে তো একটা সংখ্যা দেখতেছি আমি। বুঝো নাই ব্যাপারটা? স্যার জি স্যার। সুতরাং এখানে তোমাকে ইমাজিনেশন করতে হবে। যেমন দেখো এখানে এটা গেল কই, এটার সাথে যদি চিন্তা করো, এখানে প্রত্যেকটা অ্যাটমের সাথেই কিন্তু 12টা অ্যাটম মানে টাচ করা আছে। যে কোনো একটাকে তুমি যেটাকেই ধরো না কেন, তুমি যদি বলো আমি এটাকে ধরবো, এটা দিয়েও তুমি করতে পারবা। বুঝছো না? এর সাথে আশপাশে 12টা অ্যাটম কানেক্টেড আছে। যেমন এটাকে যদি ধরি তাহলে 1 ভিডিও আছে স্যার। 2 3 4। হ্যাঁ, কি বললা? স্যার কালকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলেন কোন ভিডিও আছে এটা? না, ভিডিওতে এটা দেখাই না, ভিডিওতে তো অন্য কিছু দেখাইছে। কালকে ভিডিও দেখাইছিলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার, সেটা হ্যাঁ সেটা ওইটার জন্য মানে দেখা গেছিল আর কি। ওইটার জন্য কোঅর্ডিনেশন নাম্বারটা দেখা যাবে, সেটা আলাদা জিনিস। এখন তোমরা দেখো এটার সাথে কয়টা অ্যাটম মানে টাচ করা অবস্থায় আছে, এটা যদি বুঝতে চাও তাহলে এখানে 1 2 3 4 এই বোঝাটা কঠিন আর কি, কারণ এখানে তো অর্ধেক কাটা পড়ছে। তো এটা যদি কাটা না পড়তো তখন কি হইতো? এখানে 4টা, এখানে আমি বুঝতেছি আর কি, তোমরা বুঝবা কিনা জানি না, একটু চিন্তা করতে হবে। আর নিচে 4টা থাকবে স্যার। এই যে ফেসে যেগুলো আছে চারিদিকে, চার হ্যাঁ পাশে 4টা আছে। হ্যাঁ, 4 পাশে 4টা, এখানে 5 6, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে একটা কানেক্ট হচ্ছে, 7 এই দিক দিয়ে একটা আসছে, আর নিচে আরো 4টা থাকবে। 8টা। নিচেও আর উপরে আরো 4টা আসবে, উপরে আসবে 4টা। ওইটা তো আর দেখাইতে পারতেছি না এখন, তাই না? স্যার স্যার আমার স্যার সেন্টারে যেটা আছে, আমি স্যার যেটা এটা যদি এরকম একটা বল হইতো তাহলে এরও চারপাশে 4 কোণায় চারটাই তো। মানে 4 কোণায় 4টা কিন্তু কানেক্টেড থাকতো আর কি। বুঝছো? যাই হোক, এখানে জি, স্যার। 8টা কোঅর্ডিনেশন নাম্বার, 8টা সরি 12টা। এখান থেকে হ্যাঁ, তেরোটা কিভাবে হচ্ছে? কোথায় নীল কালার দিলাম? সবুজ কালার? ও হ্যাঁ,
এটা ওইখানটা পুরা না, এটা আমি বুঝাইলাম যে এটা হচ্ছে যে এই অ্যাটমের বাকি অংশটা অর্ধেক কাটা পড়ছে, এটার বাকি অংশটা। না, এটা তো ওই অ্যাটমটার একটা নির্দিষ্ট অংশ। এখন যদি আমি এখানে যদি ইউনিট সেল আরেকটা আঁকি পাশে, এখানে তো আরেকটা ইউনিট সেল আঁকা যাবে না উপরের দিকে? জি স্যার। উপরের দিকে তো আরেকটা ইউনিট সেল আঁকা যাবে, জি স্যার। ঠিক না? জি স্যার। এই আর স্যার এটা তিনটা দাবে, একটা নিচে একটা মাঝখানে একটা উপরে লেগে আছে নাকি? হ্যাঁ, আরেকটা উপরে। তাহলে সেই ক্ষেত্রে 12টা উপরের এই উপরের অংশ যেটা মানে ইউনিট সেলের, এটা তো একটা ফেস, তাই না? এই ফেসের সাথে তোমার চারপাশের ফেস সম্ভবত এগুলা কানেক্টেড থাকবে, একটা দুইটা ওই পিছন দিকে, আর চারপাশে চারটা ফেস। যেমন এটার সাথে এই যে এই ফেসের অ্যাটম গুলো কানেক্টেড ছিল, এই যে এটা একটা দুইটা তিনটা চারটা, উপরের দিকের ফেস গুলো চারটা কানেক্টেড থাকবে। ফেস বলতে আমি এগুলাকে বোঝাচ্ছি, ফেস অ্যাটম বললে সব সময় এটা বুঝবা। এই যে এখানে দুইটা আছে মানে আরো দুইটা আছে, বুঝছো? এখন উপরে যে ইউনিট সেলটা আঁকলাম, এটার ফেস আছে না? ফেস, এটা একটা ফেস, এটা একটা ফেস, এই পিছন দিকে একটা ফেস, এই সাইডে একটা ফেস। বুঝো নাই কথাটা? ফেস বলতে এই যে এটা বোঝায়, বুঝছো? ফেস, এটাকে বলে ফেস। ফেসে একটা ফেসে কিন্তু অর্ধেক অ্যাটম কাটা পড়ে না? জি স্যার। স্যার উপরে নিচে যে দুটো থাকবে ওগুলা কি ফেসের মধ্যে পড়বে না? হ্যাঁ হ্যাঁ, উপরে নিচে, হ্যাঁ এটাও ফেস, কিন্তু এই ফেসটা কিন্তু কানেক্টেড না। এই ফেসটা কিন্তু এই যে আমি যে কনসার্ন অ্যাটম যেটা নিছি সেটার সাথে কিন্তু কানেক্টেড না। যেমন এই যে অ্যাটমটা আমি পুরা করলাম না, জি স্যার। এটার সাথে উপরের ফেসটা কিন্তু কানেক্টেড না, বুঝছো কথাটা? শুধু চারপাশে যে চারটা ফেস আছে সেই চারটা কানেক্টেড, বুঝো নাই কথাটা? জি স্যার। যেমন এটাকে যদি আরেকভাবে বলি, এই ফেসে যে অ্যাটমটা আছে, এই ফেস এর বিপরীত সাইডের ফেসটার সাথে কিন্তু এটা কানেক্টেড না, টাচ করে নাই। আবার এই সাইডে যে ফেস আছে, অ্যাটমটা আছে, এইটার সাথে কিন্তু এটা টাচ করা নাই। এইটা বোঝা যাইতো যদি তোমরা কোন একটা ইউনিট সেলকে যদি আমি এইভাবে চাকু দিয়ে কাটতে পারতাম, কেটে যদি দেখাইতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতা এই পাশেরটা এই পাশের সাথে কানেক্টেড না, অপোজিট সাইডের সাথে। এই সাইডেরটা অপোজিট সাইডের সাথে কানেক্টেড না। মাঝখানে ফাঁকা গ্যাপ একটা আছে। হ্যাঁ, মাঝখানে ফাঁকা আছে। হ্যাঁ, স্যার ঠিক। এখানে ফেসটা কি হিসাব করছে ওই উপরে যেটা আছে ওটার সাথে কোনটা কোনটা কানেক্টেড সেটা হিসাব করে? না, ফেজ তো ফেজই। এখন আমরা কোঅর্ডিনেশন নাম্বার যখন ক্যালকুলেট করব তখন তুমি যে কোনো অ্যাটমকে নিতে পারো। তুমি সেন্টার অ্যাটম কোনটাকে ধরবা এটা তোমার ব্যাপার। তুমি যদি এইটাকে সেন্টার ধরো তাও অসুবিধা নাই, এটাকে সেন্টার ধরো তাও অসুবিধা নাই। আসলে তো এটা একটা মানে ক্রিস্টাল তো, মানে একইভাবে সাজানো। তুমি যে কোনো অ্যাটম নাও না কেন, ওই অ্যাটমকে কেন্দ্র করে তুমি ওটার চারপাশে অ্যারেঞ্জমেন্ট একই হবে। বুঝো না কথাটা? সময় কি স্যার 12 হবে স্যার? মানে চেঞ্জ যদি হবে FCC এই সংখ্যাটা? এটা কি ফিক্সড হবে স্যার 12টা? হ্যাঁ, এফসিসি ক্রিস্টালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 12। এটার মানে হচ্ছে একটা এফসিসি, আমি এই কারণেই তো কিন্তু ইউনিট সেল কথাটা ইউজ করি নাই। আমি বলছি কোন একটা ক্রিস্টালের যে কোনো একটা অ্যাটম আশপাশে যে কয়টা অ্যাটমের সাথে কানেক্টেড, ফিজিক্যালি কানেক্টেড বলতে ফিজিক্যালি কানেক্টেড মানে টাচ করে আছে, সেটাই হচ্ছে ওই ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার। এখন তুমি ওই ক্রিস্টালের ভিতরে যে কোনো অ্যাটমকে নিলেই একই ঘটনা ঘটবে। কোন একটা কার্টুনের ভিতরে যদি কার্টুনের মধ্যে তুমি মনে করো কমলা রাখছো, এখন কমলার মধ্যে আমি যদি বলি এটা কোঅর্ডিনেশন নাম্বার কত, তখন তোমাকে বুঝতে হবে কোন একটা কমলার সাথে গায়ে গায়ে লাগানো আছে যে কয়টা কমলা, সেটাই হচ্ছে ওটার কোঅর্ডিনেশন নাম্বার।
বুঝতে পারছো? জি স্যার। এটা এরকমই মনে করতে পারো, এটা একটা এফসিসি ইউনিট সেল। মনে করো এটা একটা বক্সের ভিতরে কমলা রাখা আছে, যে কোনো একটা কমলা নিলে একই ঘটনা ঘটবে যদি এটা সাজানো থাকে। তুমি যেটা পছন্দ হয়, একটা কমলা নিলা, সেই কমলা আশপাশে যে কয়টা কমলার সাথে কানেক্টেড। উপরের কোণাটা নিলে কি স্যার স্যার তাও আমরা যদি 12টা পাশের হবে? কমলা নিই তাহলে তো স্যার সব কমলা। উপরের কোণাটা তুমি নিলে সেটা তো তোমার একটা ইয়ে হলো আর কি, এটা তো তোমার মাঝখানে কোনোটা নিতে হবে। আসলে তো আমাদের অ্যাটম গুলো খুবই ছোট সাইজ। স্যার সাইডেরটা নিও না, কারণ হচ্ছে সাইডে তোমার তো কার্টুনটা আর তো নাই। কার্টুনটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলছি এটা ইউনিট সেলের সাথে সম্পর্ক না। কার্টুনটাকে তুমি একটা অংশ, নির্দিষ্ট অংশ, কিন্তু কার্টুনটা তো আরো এদিকে বর্ধিত হইতে পারে, তাই না? তখন ওই হিসেবে ইমাজিনেশন করে হিসাব করবো আর কি, মানে বর্ধিত হলে হ্যাঁ। কতটা হিসাব। মাঝখানে কোনো একটা যদি চিন্তা করো, যে কোনো অ্যাটম, এখন তুমি সাইডে যদি কোনো একটা নাও তাহলে তো এটা উপরে নিচে চিন্তা করতে হবে, উপরে নিচে ডানে বামে আবার চিন্তা একই অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতে হবে। স্যার সেমই হবে আবার। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বারটা বুঝতে পারছো কিনা কনসেপ্টটা? জি স্যার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা, the coordination number is the number of nearest neighbor atom to a particular atom in a crystal which touches that particular atom. তাহলে এটা হচ্ছে সংজ্ঞা। এখানে কোনো ইউনিট সেলের সাথে কোনো ফ্যাক্টর নাই। ইউনিট সেল কথাটা আমি নিয়ে আসি নাই সংজ্ঞার ভিতরে। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে? যদি সিম্পল কিউবিক স্ট্রাকচার হয়, স্যার 4। স্যার 9টা স্যার। স্যার 3 স্যার। স্যার 4 হবে। 3 4 স্যার 4 হবে। স্যার এই ক্ষেত্রে আমরা ওই যে ফেজ অ্যাটমটা নিব, এটা কোনটাকে নিব স্যার? এখানে তো মাঝখানে কোনো অ্যাটম পাচ্ছি না আমরা। এস কথাটা আসতে গেল। স্যার এর আগেরটা তো কোঅর্ডিনেশন, যখন শোনো, কোঅর্ডিনেশন নাম্বারের সংজ্ঞার মধ্যে কি ফেজ কথাটা আছে? আমি বলছি যে কোনো অ্যাটম নিবা, তুমি ফেজ বলতেছো আচ্ছা, না। 3 হবে 3। 3 হবে? 4 হবে স্যার। স্যার 4 হবে স্যার। শোনো, এটা কিন্তু 6 স্যার। স্যার 6। হ্যাঁ, কেউ বলছে 6, কেউ 3, কেউ 4। 4 ও সেই পাশে তো নাম্বার লাগতো না। স্যার 12 হবে 12। 12টা? 6টা। সো সরি স্যার, আমি ওই 4 এ শিফট করব। 4 স্যার 8। আচ্ছা দেখো, আমি যে কোনো একটা অ্যাটমকে নিতে পারি, যে কোনো একটা অ্যাটম। আমি বলছিলাম ধরো এটাকে নিলাম, এটাকে কনসিডার করলাম, ঠিক আছে? এর সাথে আসলে কয়টা কানেক্ট? 4টা। যেমন আমি যদি বলি এটা কানেক্টেড, এটা 6টা স্যার। এটা 2টা, এটা 3টা, মাঝখানে একটা। এগুলো কিন্তু কানেক্টেড না। হ্যাঁ বাইরে 6টা তুমি হবে স্যার। দেখো, 6টা। তুমি দেখো এটাও কানেক্টেড না, এইটাও কানেক্টেড না। তুমি যদি বিপরীত সাইডে যাও, মানে কোনাকুনি নিচের দিকে যাও, ওইটাও কানেক্টেড না, আবার 3টা পাওয়া যাবে। কানেক্টেড না কিন্তু। সুতরাং এখানে 3টা পাওয়া যাচ্ছে, আরো 3টা পাওয়া যাবে, 6টা হবে স্যার। 6টা হবে। এটা কিভাবে হলো, এটা আবার বোঝার জন্য তোমাকে যদি রিডিউসড স্ফিয়ারে যাও, তখন আবার বোঝাটা একটু সহজ হয় এই ক্ষেত্রে। যেমন ধরো এখানে আছে কিনা দেখি তো চিত্রটা। না, এখানে তো নাই, কিন্তু এখান থেকে বোঝানো যাবে। এখান থেকে মানে দেখে বুঝতে পারবে না যে টাচ করে আছে, কিন্তু আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কোনটা কোনটার সাথে কানেক্টেড। যেমন এইটার সাথে কানেক্টেড। আমি যদি এইটা নিয়ে শুরু করি, এই অ্যাটমটা এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। তোমরা এই 3টা দেখতে পাচ্ছ, তাই না?
এক, জি স্যার। 2, 3 এই তিনটা কিন্তু দেখতে পাচ্ছ তাই না? এটা আমি যদি এটা নিয়ে শুরু করি তাহলে 1, 2, 3 তাহলে এই তিনটা দেখা যাচ্ছে তাই তো? স্যার উপরে নিচের গুলো ইমাজিনেশন তিনটা হ্যাঁ, তাহলে এটার সাথে এইটাও কানেক্টেড, আবার যদি এই সাইডে একটা অ্যাটম থাকে এটার সাথেও কানেক্টেড, আবার এই দিকে একটা অ্যাটম এটার সাথেও কানেক্টেড। তাহলে 4, 5, ছয়টা 6টা। তো 4 নম্বরটা কোথায় স্যার একটু বলে? হ্যাঁ, 4 নাম্বারটা বুঝতেছো না তাই তো? বুঝো নাই 4 নাম্বারটা? স্যার ওইটা কি আর একটু বর্ধিত করলে তারপর আসবে 4 নম্বরটা, মানে অন্য একটা ফেজ দিয়ে মানে? আচ্ছা দেখি একটু আর অন্যভাবে বুঝাইতে পারি কিনা দেখি। ঠিক আছে, তাহলে এখন আমরা এইটা নিয়ে আলোচনা করতেছিলাম, তুমি এই জিনিসটা বুঝতে পারতেছিলে না, এই কর্নারেরটা। অর্থাৎ এই সাইডে একটা কানেক্টেড থাকবে না এটার সাথে? কারণ এইটার পাশে তো আরেকটা ইউনিট সেল আছে তাই না? আমি যদি এটা চিন্তা করি এদিকে আরেকটা ইউনিট সেল আছে না? হ্যাঁ স্যার। এই সাইডে তো আরেকটা ইউনিট সেল আছে। তাহলে এখানে যদি ইউনিট সেল আরেকটা থাকে তাহলে এই যে এটার সাথে এইটা এই অংশটা তোর দেখাই আরেকবার, একে দেখাচ্ছি, কাজ করতেছে না কেন? এই যে এই অ্যাটমটা, বুঝছি স্যার। এই ফিল অ্যাটমটা আপ তো করলে আরেকটা হয়। হ্যাঁ এই এটা একই অ্যাটম, আমি এখন যেটা আঁকতেছি এটা একই অ্যাটম, এটা সেম অ্যাটম, এটার সাথে তো এটা কানেক্টেড আছে। এটা একটু অন্য কালার দেই, এই নীলটা একই অ্যাটম, এটার সাথে সবুজটা কানেক্টেড আছে না? জি স্যার। নীল যেটা দেখতেছো সেটা একই অ্যাটম, মানে এটা যেটা দেখতেছো কাটা অংশ এটা তো আগেরটাই, এটা পাশের ইউনিট সেলেও কিছুটা এক্সটেন্ড হবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে। এটা যদি চিন্তা করি তাহলে এখানে 1, 2, 3, এদিকে একটা আসছে 4, এদিকে একটা আসছে 5, উপরের দিকে একটা 6। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে পরীক্ষায় যদি আমি একটা কোনো কোশ্চেন করি, ধরো বললাম যে যে ধরো এফসিসি ইউনিট সেল, এফসিসির ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কত এটা তুমি একটু এক্সপ্লেইন করো। কোশ্চেনটা হয়তো সহজ মনে হচ্ছে কিন্তু এক্সপ্লেইন করতে গেলে কিন্তু কঠিন আছে। তুমি যদি আমাকে চিত্র দিয়ে বুঝাইতে চাও, মনে করো একজন কেউ বুঝে না, তারে তুমি বুঝাইতেছো, তাহলে এটা বুঝাইতে গেলে কষ্ট না? তোমাকে পরীক্ষার খাতায় এমন ভাবে লেখার চেষ্টা করতে হবে যাতে করে কেউ যে বুঝে না সে বুঝতে পারে। এখন তুমি আন্দাজে একটা ছবি এঁকে থুয়ে দিলা, এখন মনে করো তুমি কথার কথা মনে করো এই ছবিটাই আঁকলা,
একে বললা এখান থেকে দেখা যাচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 12, ওই কিন্তু কই আমি তো দেখতেছি, আমি কি দেখতেছি? দেখা যাচ্ছে। তখন কি স্যার এক্সটেন্ড করে লিখবো, মানে আপনি যে এরকম করে এখন বুঝাইছেন এখন সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে এমন ভাবে তুমি ছবিটা আঁকবা যাতে করে আমি বুঝতে পারি, বা ছবিতে এমন কোনো ইন্ডিকেশন দিবা যাতে করে আমি বুঝতে পারি। মানে আরো চিহ্ন দিয়ে স্যার দেখাই দিতে হবে যে যেভাবে পারো সেটা তোমার ব্যাপার। তো এখন আমি এখানে এক্সটেন্ড করে আপনার মতো করে কালারিং করে না হয় বুঝা দিলাম। হ্যাঁ হ্যাঁ সেটাই, কালারিং করো না করো সেটা ব্যাপার না, কতটুকু করতে পারবা তোমার ব্যাপার। এই জন্য কিন্তু অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, স্টুডেন্ট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ সবাই তো মানে সমানভাবে মানে একইভাবে করতে পারবে না, কেউ তার ইমাজিনেশন খাটায় সে অন্যভাবে এক্সপ্রেস করবে, তাই না? যেমন আরেকটা এক্সাম্পল দিই, এটা অবশ্য যদিও পড়াই নাই তোমাদের। কারণ আমি যদি বলি এ এবং আর এর মধ্যে একটা রেশিও দেখাও সিম্পল কিউবিকের ক্ষেত্রে, এখন এই চিত্র থেকে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই চিত্র থেকে দেখা যাচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে এ, আর এই অংশটুকু হচ্ছে আর, এই অংশটুকু আর, তার মানে বোঝা যাচ্ছে এ ইজ ইকুয়াল টু টোয়াইস আর। আমি যদি বলি যে সিম্পল কিউবিকের মধ্যে, সিম্পল কিউবিক স্ট্রাকচারে, হ্যাঁ সিম্পল কিউবিক স্ট্রাকচারে এ এবং আর এর রেশিওটা কত হয় দেখাও, এখন যদি তুমি এই চিত্রটা দাও তাহলে কিন্তু হবে না, কারণ এই চিত্র থেকে আসলে এটা দেখা যায় না, বোঝা যায় না। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। সুতরাং এটা আমি তো বলবো না যে তুমি এটা দেখাও, আমি তো এটা বলবো না, আমি খালি বলবো যে এ আর রেশিওটা দেখাও। তুমি যদি এই চিত্র দিয়ে ব্যাখ্যা করো তাহলে তো হবে না। স্যার ফিগার গুলো আঁকার সময় কি আগে একটা বক্সের মতো আঁকবো তারপর বেথরেট গুলো করবো এরকম নাকি? হ্যাঁ বক্স আঁকলে আর সুবিধা হবে, আর কোন একটা বক্স এঁকে করলে সুবিধা হবে। এত পারফেক্ট না হলেও হবে, যেমন ধরো এটা যদি একটা বক্স আঁকা থাকে, এরপরে তুমি এই যে এইভাবে হয়তো জাস্ট কানেক্ট করে দিবা। এই চলে গেল কেন? এটা মাঝখানে মাঝখানে কানেক্ট করলে হয়ে যায় মোটামুটি। যেমন এটা মাঝখানে কানেক্ট করবো, এখান থেকে এই যে মাঝখানে, এখান থেকে এই যে মাঝখানে, তারপরে তুমি ইচ্ছা করলে দাগ ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, কি কোঅর্ডিনেশন নাম্বারটা দেখলাম, বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন কিরকম হয়। আচ্ছা, এখন যে এ আর রেশিও এটা তোমরা আগেও পড়ছো আমার মনে হয়। সিম্পল কিউবিকের ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু টোয়াইস আর, এটা দেখা যাচ্ছে। ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে একটু ছোট ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে, কারণ ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে যে ফেসটা আছে, এই ফেসের ডায়াগোনালি অ্যাটম গুলো কানেক্টেড। দেখো কোন একটা ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে আমরা কেন ডায়াগোনালি নিলাম, কারণ ডায়াগোনালি অ্যাটম গুলো কানেক্টেড, বুঝতে পারছো? এইখানে যে সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে অ্যাটমটা এই কোনায় আছে এটা কিন্তু কানেক্টেড না। বুঝতে পারছো কিনা কথাটা? মানে এইটার সাথে এটা কানেক্টেড না, এই অ্যাটমের সাথে এই অ্যাটম কি কানেক্টেড না, এটার সাথে এটা কানেক্টেড না। যার কারণে এই দিক দিয়ে এই ইউনিট সেলের প্যারামিটার যে এ, এটা তো এ, তাই না? জি স্যার। এইখান থেকে কিন্তু আর এর সম্পর্কটা আসতেছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি। যাবে না স্যার। যেমন এখানে এর সাথে আর এর একটা সম্পর্ক এখান থেকেই দেখা যাচ্ছে, কারণ
এই দুইটা অ্যাটম, এই দুইটা কর্নার অ্যাটম কানেক্টেড। এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা অ্যাটম কানেক্টেড না। বুঝতে পারছো? জি স্যার। এটাকে যদি আমি এই ফেজ চিন্তা করি, এই ফেজ বরাবর কানেক্টেড, আড়াআড়ি ফেজ বরাবর কানেক্টেড, যার কারণে এখান থেকে আমি পিথাগোরাসের সূত্র ইউজ করে এর সাথে আর এর সম্পর্কটা ক্যালকুলেশন করতে পারবো। এটা আশা করি তোমরা পারবা, খুব কঠিন কিছু না। আচ্ছা, বডি সেন্টারেড কিউবিকের ক্ষেত্রে এখানেও কিন্তু ফেজ বরাবর কানেক্টেড না, খেয়াল করো। বডি সেন্টারেড কিউবিকের ক্ষেত্রে এইখানে যে অ্যাটমটা আছে এই দিক দিয়েও কানেক্টেড না, আবার ফেজ বরাবরও কানেক্টেড না। ধরো এইটার সাথে এটাও কানেক্টেড না, আবার এইটার সাথে এটাও কানেক্টেড না, কিন্তু কানেক্টেড কোন দিকে? ডায়াগোনালি। বুঝো নাই কথাটা? যে ফেজ বরাবর হবে। বুঝছি স্যার। ডায়াগোনালি কানেক্টেড। তো বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে ডায়াগোনালি কানেক্টেড, যে কারণে কোন একটা কিউবের, একটু একটু মিউট করো, মনে করো কোন একটা কিউবের ডায়াগোনাল যেটা আছে আর কি, এক মাথা থেকে আরেক মাথার যে দূরত্ব আছে, হ্যাঁ, এইটার সাথে আসলে এর সম্পর্ক তৈরি করতে হবে আমাকে। স্যার এটা ঘনের কর্ণের সূত্র দিয়ে করা যাচ্ছে তো স্যার। হ্যাঁ, ঘনের যে কর্ণ আছে না, সেই কর্ণটা হচ্ছে 4r, কর্ণটা হচ্ছে 4r। এই কর্ণের সাথে তুমি এইটার সম্পর্ক তৈরি করবা, এটাও ক্যালকুলেশন করে বের করতে পারবা। যেমন এইটা কত, এইটা যদি এ হয় তাহলে এইটা কত, মানে এ দিয়ে বের করবা, ঠিক আছে না? স্যার প্রথমে স্যার ওইটা বের করার জন্য স্যার ওই যেমন সবুজ কালার, যেটা সবুজ কালারটা হচ্ছে যে কোন একটা ফেসের কর্ণ মনে করো, ঠিক আছে? তাহলে এটার নাম যদি দাও তুমি এ, এটা যদি বি দাও, তাহলে এ বি সমান সমান কত হবে? √2a। হ্যাঁ, √2a। আবার আমি এটার নাম দিলাম এসি। √2 এটা স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসে আর কি। হ্যাঁ, এসিটা কত হবে? এসিটা যদি ক্যালকুলেট করে দেখো, √3a স্যার। স্যার এটা আসবে জি স্যার এটা। হ্যাঁ, √3a আসবে। এটা ইজ ইকুয়াল টু 4a হবে, 4r হবে। তাহলে আর এর সাথে এ এর একটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি। জি স্যার 100/4। তাহলে এ আর রেশিওটা আমরা সিম্পল কিউবিক, ফেস সেন্টার্ড এবং বডি সেন্টার্ড এই তিনটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। না, সেটা একটু ডিফারেন্ট। ওইটার জন্য কি বলে এটারে, এইচসিপি স্ট্রাকচারটা একটু অ্যানালাইসিস করতে হবে আর কি। ডেসক্রাইব অর এক্সপ্লেইন দ্য এফসিসি ক্রিস্টাল, এটা তোমরা পড়ে নিবা, এটা মোটামুটি পারবা। Why FCC crystal structure of copper is known as a closed pack structure? এটার অ্যান্সারটা পরে দিলে ভালো হতো। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা আলোচনা করি নাই না? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর তো পড়ছো তোমরা, তাই না? আগে না স্যার। পড়ো নাই? না স্যার। ফিজিক্সে তো পড়ার কথা, পড়ো নাই? স্যার মনে পড়তেছে না স্যার, একটু দেখলে মনে হয় মনে পড়ছে। এই যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর জিনিসটা কি? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে যে দ্য রেশিও বিটুইন দ্য ভলিউমস অকুপাইড বাই ইফেক্টিভলি বাই দ্য অ্যাটমস ইন অ্যান ইউনিট সেল টু দ্য ভলিউম অফ দ্যাট ইউনিট সেল। অর্থাৎ কোন একটা ইউনিট সেলের ভলিউমের মধ্যে কতটুকু অংশ অ্যাটম দ্বারা অকুপাইড, এটাই হচ্ছে ওই ইউনিট সেলের প্যাকিং ফ্যাক্টর। কোন একটা ইউনিট সেলের ডাইমেনশন হচ্ছে এ, তাহলে ওই ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব, তাই না? জি স্যার একই। জি স্যার একই। হ্যাঁ, তাহলে নিচে হবে এ কিউব,
আর উপরে কতটুকু অংশ অ্যাটম দ্বারা অকুপাইড, কতটুকু অংশ অ্যাটম দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ পরিপূর্ণ। হ্যাঁ তাহলে এখানে আমার কি লাগবে, নাম্বার অফ অ্যাটম লাগবে আর অ্যাটমের ভলিউম লাগবে, অ্যাটমের ভলিউম লাগবে। মনে করো এটা যদি সিম্পল কিউবিক হয়, সিম্পল কিউবিকে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম হচ্ছে একটা, তাহলে 1 ইন্টু অ্যাটমের ভলিউম। অ্যাটমের ভলিউমের সূত্র কি 4/3 পাই আর কিউব। 4/3 πr3। পাই আর কিউব। তাহলে এখানে অ্যাটমের যদি রেডিয়াস আমার জানা থাকে তাহলে এখান থেকে আমি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে পারি। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর রেডিয়াসটা আমার জানা থাকার দরকার নাই, কারণ হচ্ছে এর সাথে আর এর একটা সম্পর্ক আমার জানা আছে, এর সাথে আর এর একটা সম্পর্ক জানা আছে, এখান থেকে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের হয়ে যায়। বুঝতে পারছো? মনে করো সিম্পল কিউবিক স্ট্রাকচারে যদি ধরো একাধিক ম্যাটেরিয়াল থাকতে পারে, তাই না? মনে করো ম্যাটেরিয়াল 1 ম্যাটেরিয়াল 2, দুইটার ক্ষেত্রে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর সেম হবে, যদিও অ্যাটমিক রেডিয়াস সেম না। মনে করো এটার ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে R1, এটার ক্ষেত্রে রেডিয়াস R2, কিন্তু সেটা হলেও তোমার A1 A2 তো চেঞ্জ হয়ে যাচ্ছে, A1 A2 ডিফারেন্ট। দুইটার ক্ষেত্রে ইউনিট সেলের প্যারামিটার কিন্তু সেম না, যার কারণে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর সমান হইতে কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এখানে R1 কিউব, এখানে A1 কিউব। একই টাইপের ম্যাটেরিয়াল হলে সেটা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর সেমই হবে। তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে কতটুকু জায়গা অ্যাটম দ্বারা অকুপাইড। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে কতটুকু জায়গা আসলে খালি আছে, এটাও বোঝা যাচ্ছে, তাই না? তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর থেকে আমরা দুইটা ইনফরমেশনই পাচ্ছি, যে কতটুকু জায়গা অ্যাটম দ্বারা অকুপাইড, কতটুকু জায়গা এমটি আছে। আর একটা জিনিস একই কথা একটু ঘুরায় বলতে পারি যে কত মানে হাউ ক্লোজলি দ্য অ্যাটমস আর প্যাকড। ঠিক আছে, এটাও বুঝতে পারতেছি। তাহলে এই যে দেখো একটু আগে জাস্ট সামান্য একটু আগে একটা জিনিস দেখলাম, একটা টপিক দেখলাম, এখানে মনে হয় আছে এই যে why FCC crystal structure of copper is known as a closed packed crystal structure। এটাকে কেন আমরা closed packed crystal structure বলি? এটা বলার কারণ হচ্ছে এটার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 74%। বুঝতে পারছো? অর্থাৎ 74% অংশ অ্যাটম দ্বারা অকুপাইড, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম। আমরা যতগুলো ক্রিস্টাল আলোচনা করছি, সিম্পল কিউবিক বা বিসিসি বলো, এফসিসি সাথে এই 25% খালি, হ্যাঁ 26% খালি আছে, 26। এটাই ম্যাক্সিমাম। 74 এটাই ম্যাক্সিমাম, এই কারণে এটাকে বলা হচ্ছে কি ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচার। আচ্ছা, তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর এখান থেকে ক্যালকুলেট করতে পারবা তুমি। এটা হচ্ছে সিম্পল। হ্যাঁ আছে আছে, হ্যাঁ চার্ট আছে। তাহলে এটা হচ্ছে এফসিসি এর ক্ষেত্রে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশন, বিসিসি এর ক্ষেত্রে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেশন। তাহলে দেখো এফসিসি এর ক্ষেত্রে যখন এটা কি দেখালাম, সিম্পল কিউবিকের ক্ষেত্রে ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম একটা, এফসিসি এর ক্ষেত্রে 4টা। এটা তোমাদের মনে আছে কিনা, কত ক্লাসে মনে আলোচনা করছি? জি স্যার। ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম কিন্তু 4টা এফসিসি এর ক্ষেত্রে, আর বিসিসি এর ক্ষেত্রে হচ্ছে 2টা।
তার মানে সূত্রের মধ্যে দেখো এ কিউব উপরে 2 ইনটু একটা অ্যাটমের ভলিউম, আর এখানে আসতেছে 4 ইনটু একটা অ্যাটমের ভলিউম, এখানে 1 ইনটু একটা অ্যাটমের ভলিউম। এটা বুঝতে পারতেছো ঘটনাটা কি হচ্ছে? ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম, মানে আসলে কয়টা অ্যাটম আছে, এটা গত ক্লাসে দেখাইছিলাম যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে একটা, যদি সিম্পল কিউবিক হয় একটা, কেন 1/8 ইনটু 8, এটা হচ্ছে সিম্পল কিউবিকের ক্ষেত্রে। আর বিসিসির ক্ষেত্রে একটা আস্ত আছে, সাথে 1 ইনটু 1/8, 2, 8 ইনটু 1/8। আর এফসিসির ক্ষেত্রে কি হবে? তাহলে হাফ ইনটু 6 প্লাস 1/8 ইনটু 8, তাহলে কত হয়? 4। হ্যাঁ, তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের যে সূত্র, সেই সূত্রের মধ্যে আমরা দেখতেছি এ কিউব আর 4/3 পাই আর কিউব আসতেছে, কিন্তু সাথে একটা সংখ্যা আসতেছে, এই সংখ্যাটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে 1 আসতেছে, বিসিসির ক্ষেত্রে 2, এফসিসির ক্ষেত্রে 4। একটা সংখ্যা আসতেছে না, ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম n। জি স্যার। এই সূত্রগুলো এখানে আসছে। এফসিসি এর ক্ষেত্রে সর্বোচ্চ স্যার, এইজন্য এফসিসির ক্ষেত্রে সর্বোচ্চ। এই জন্য দেখা যাচ্ছে যে এফসিসির ক্ষেত্রে আসে 74%, সিম্পল কিউবিকের ক্ষেত্রে 0.52%, আর বিসিসির ক্ষেত্রে 0.68%। এখন সিম্পল কিউবিকে তার মানে কত পার্সেন্ট এমটি থাকে বলো তো দেখি? 48%। 48% এমটি থাকে। আর বিসিসি তে এমটি থাকে কতটুকু? 32। হ্যাঁ, এমটি থাকে। আজকে আর সময় নাই, আমার আরেকটা ক্লাস শুরু হবে 10:30টায়। তাহলে এই সিপির জন্য তোমরা যদি পারো আর কি ভিডিওটা একটু ভালো মতো দেখবা, তাহলে ক্লাসে বোঝা সহজ হবে। এই সিপির ক্যালকুলেশনটা একটু দেখাবো হালকা। হ্যাঁ, এখানে একটা লিস্ট আছে, সিম্পল কিউবিক, বিসিসি, এফসিসি, এইচসিপি, ডায়মন্ড, জিঙ্ক প্লেট, এগুলোর ক্ষেত্রে এ এর সাথে আর এর রেশিওটা দেওয়া আছে, কোঅর্ডিনেশন নাম্বার গুলো দেওয়া আছে, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, অর্থাৎ ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ অ্যাটম বলতে বোঝাচ্ছে কি? ইফেক্টিভ নাম্বার অফ অ্যাটম। ঠিক আছে, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর দেওয়া আছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এসসিপি এটা কি স্যার? আর এখানে একটা অঙ্ক আছে, আজকে তো করানোর সময় পাচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই অঙ্কটা দেখাবো ইনশাআল্লাহ, সাথে এইচসিপিটা একটু আলোচনা করবো। আমাদের লেকচারটা মনে হয় স্যার ক্লাসরুমে স্যার অ্যাড করা হয় নাই, এই শিটটা কি বললা? লেকচার শিট। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর স্যার স্যার ক্লাস বইটা পাইছো কিনা, বইটা থেকে দেখো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। আর স্যার ক্লাস রেকর্ডের ভিডিওগুলো দিয়ে দিলে ভালো হয়। স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার আমরা কয়েকজন প্রেজেন্টটা